1940 সাল প্রতাপশালী এক সাম্রাজ্য পরাজিত হয়েছিল সাদাসিধে পোশাকের এক ব্যক্তির কাছে। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী হিসেবেই বেশি পরিচিত, যার অর্থ হচ্ছে মহান আত্মা। গান্ধী ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা বা মহান আত্মা এবং বাপু বা পিতা নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 সালের 2 অক্টোবর পোরবন্দরের হিন্দু মোদ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দেওয়ান। মা পুতলিবা করমচাঁদের চতুর্থ স্ত্রী ছিলেন। গান্ধীর ব্যাপারে তার বোন মন্তব্য করেন, তিনি খেলাধুলা কিংবা ঘোরাঘুরির ব্যাপারে পারদের মতো নিশ্চল ছিলেন। তার শৈশবকালে প্রিয় খেলা ছিল কুকুরের কান মোচড়ানো। ধার্মিক মায়ের সাথে এবং গুজরাতের জৈন প্রভাবিত পরিবেশে থেকে গান্ধী ছোটবেলা থেকেই জীবের প্রতি অহিংসা, নিরামিষ ভোজন, আত্মশুদ্ধির জন্য উপবাসে থাকা, বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের পারস্পরিক সহিষ্ণুতা ইত্যাদি বিষয় শিখতে শুরু করেন। 1883 সালে মাত্র 13 বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখানজিকে বিয়ে করেন, যিনি কাস্তুবাই নামেও পরিচিত ছিলেন। তাদের 4 পুত্র সন্তান জন্মায়, যাদের নাম হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। মহাত্মা গান্ধী ছোটবেলায় পোরবন্দর ও রাজকোটের ছাত্রজীবনে মাঝারি মানের ছাত্র ছিলেন। কোনো রকমে গুজরাতের ভবনগরের সামালদাস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 18 বছর বয়সে 1888 সালের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। আগে ধর্ম বিষয়ে তেমন কোনো আগ্রহ না থাকলেও গান্ধী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম সহ অন্যান্য ধর্ম এবং বিভিন্ন রীতি সম্পর্কে পড়াশোনা করেন। গান্ধী বিশ্বাস করতেন প্রতিটি ধর্মের মূলে আছে সত্য ও প্রেম। তিনি একজন ক্লান্তিহীন সমাজ সংস্কারক ছিলেন এবং সব ধর্মের ভণ্ডামি, অপকর্ম ও অন্ধবিশ্বাসের বিপক্ষে ছিলেন। পরবর্তী জীবনে তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি হিন্দু কিনা, তিনি বলেন, হ্যাঁ আমি তাই। এছাড়াও আমি একজন খ্রিস্টান, একজন মুসলিম, একজন বৌদ্ধ এবং একজন ইহুদি। 1931 সালে গান্ধী লন্ডনে ভারতবর্ষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে যোগ দিতে গেলে তাকে দেখে চার্চিল বলেছিলেন তার বমি আসছে। গান্ধীর অর্ধনগ্ন ফকিরের পোশাক দেখে নয়, বরঞ্চ এটা দেখে যে ওই রকমের পোশাকধারী একজন আইন অমান্য আন্দোলন চালাচ্ছেন। আবার সেই সঙ্গে সমান মর্যাদায় ভারত সম্রাটের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন। গান্ধীর জামা কাপড়ের কমতি দেখে ওই সময়ে গান্ধীকে দেখতে যাওয়া তার অনুরাগী অভিনেতা চার্লি চ্যাপলিন বলেছিলেন, শীতের দেশে গান্ধী ওই পোশাকে এসে নিজেকে এমনভাবে আলোচিত করে না তুললেও পারতেন। পোশাক নিয়ে গান্ধী নিজে অবশ্য মোটেই বিব্রত বোধ করেননি। উষ্ণ আবহাওয়া ও দারিদ্র্যের কারণে ভারতীয়দের পোশাক ওই রকমেরই মামুলি হওয়া দরকার বলে তিনি ভাবতেন। ওই বেশেই তিনি গোলটেবিল বৈঠকের সদস্যদের জন্য বাকিংহাম প্যালেসে সম্রাট পঞ্চম জর্জের দেওয়া রাজকীয় অভ্যর্থনায় যোগ দিয়েছেন এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে সম্রাটের সঙ্গে কৌতুকপূর্ণ বাক্য বিনিময় করেছেন। পরবর্তীকালে গান্ধীর বেশভূষার স্বল্পতার কথা উল্লেখ করায় গান্ধী জবাব দিয়েছিলেন, তাতে কোনো অসুবিধা হয়নি, কেননা সম্রাটের নিজের গায়ে যে পোশাক ছিল তা আমাদের দুজনের জন্য পর্যাপ্ত। গান্ধীজি দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় যান। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি প্রচলিত বৈষম্যের শিকার হন। একদিন ডারবানের আদালতে ম্যাজিস্ট্রেট তার পাগড়ি সরিয়ে ফেলতে বলেন। গান্ধী তা অগ্রাহ্য করেন এবং আদালত কক্ষ থেকে ক্ষোভে বেরিয়ে পড়েন।
তাকে প্রথম শ্রেণীর বৈধ টিকিট থাকা সত্ত্বেও পিটার ম্যারিজবার্গের একটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে তৃতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য করা হয়। যাত্রাপথে তাকে আরও কষ্ট করতে হয় এবং অনেক হোটেল থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ঘটনাগুলো তার পরবর্তী সামাজিক কার্যকলাপের মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ভোটাধিকার ছিল না। এই অধিকার আদায়ের বিল উত্থাপনের জন্য তিনি আরও কিছুদিন দেশটিতে থেকে যান। বিলের উদ্দেশ্য সিদ্ধ না হলেও এই আন্দোলন সেদেশের ভারতীয়দেরকে অধিকার সচেতন করে তুলেছিল। 1894 সালে গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে সেখানকার ভারতীয়দেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন। 1897 সালের জানুয়ারিতে ভারতে এক সংক্ষিপ্ত সফর শেষে ফিরে আসার পর একদল শ্বেতাঙ্গ মব তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। গান্ধী এই মব সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, কারণ তার মতে কারো ব্যক্তিগত ভুলের জন্য পুরো দলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তিনি সমর্থন করেন না। 1906 সালে ট্রান্সভাল সরকার উপনিবেশের ভারতীয়দের নিবন্ধনে বাধ্য করানোর জন্য একটি আইন পাশ করে। 11 সেপ্টেম্বর জোহানেসবার্গে সংগঠিত এক গণপ্রতিরোধে গান্ধী সবাইকে এই আইন বর্জন করতে বলেন। তিনি বলেন, আইন না মানার কারণে তার উপর যে অত্যাচার করা হবে দরকার হলে তা মেনে নেবেন, কিন্তু আইন মানবেন না। এই পরিকল্পনা কাজে দেয় এবং 7 বছর ব্যাপী এক আন্দোলনের সূচনা ঘটে। এ সময় আইন অমান্য করা, নিজেদের নিবন্ধন কার্ড পুড়িয়ে ফেলা সহ বিভিন্ন কারণে অনেক ভারতীয়কে বন্দী করা হয়, অনেকে আহত বা নিহত হয়। সরকার তার কাজে অনেকটাই সফল হয়, কিন্তু শান্তিকামী ভারতীয়দের উপর এমন নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণের কারণে দক্ষিণ আফ্রিকার সাধারণ মানুষের মধ্য থেকেই প্রতিবাদ শুরু হয়। অগত্যা দক্ষিণ আফ্রিকার জেনারেল ইয়ান ক্রিশ্চিয়ান স্মট গান্ধীর সাথে সমঝোতা করতে বাধ্য হন। এর মাধ্যমেই গান্ধীর আদর্শ প্রতিষ্ঠা পায় এবং সত্যাগ্রহ তার আসল রূপ পেতে শুরু করে। 1915 সালের 9 জানুয়ারি গান্ধী ভারতে ফিরে আসেন। এই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। গান্ধীর ভারতীয় রাজনীতি এবং ভারতীয় জনগণের সাথে পরিচয় হয় গোপাল কৃষ্ণ গোখলের মাধ্যমে, যিনি তৎকালীন একজন সম্মানিত কংগ্রেস নেতা ছিলেন। গান্ধীর প্রথম অর্জন আসে 1918 সালের চম্পারণ বিক্ষোভ এবং খেদা সত্যাগ্রহের মাধ্যমে। জমিদারের লাঠিয়ালদের মাধ্যমে অত্যাচারিত হয়েও তারা নামে মাত্র ক্ষতিপূরণ পায়, যা তাদের তীব্র দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। গ্রামগুলোকে অতিরিক্ত নোংরা ও অস্বাস্থ্যকর করে রাখা হয় এবং মদ্যপান ও অস্পৃশ্যতা ছিল ব্যাপক। মারাত্মক দুর্ভিক্ষের মাঝে ব্রিটিশ একটি শোষণমূলক কর চালু এবং তা বাড়াবার চেষ্টা করে। এতে পরিস্থিতি প্রচণ্ড অস্থিতিশীল হয়ে ওঠে। খেদা এবং গুজরাতেও একই রকম অবস্থা ছিল। গান্ধী সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার বহুদিনের সমর্থক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের একত্রিত করেন। তিনি একটি পূর্ণাঙ্গ জরিপ চালিয়ে গ্রামের মৃত্যুর হার এবং গ্রামবাসীদের ভয়াবহ দুর্ভিক্ষের উপাত্ত সংগ্রহ করেন। গ্রামবাসীদের কাছে বিশ্বস্ত হবার পর তিনি গ্রামকে পরিষ্কার করার পাশাপাশি স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং গ্রামের নেতৃস্থানীয় লোকদের সামাজিক নির্যাতন এবং কুসংস্কার মুক্ত হবার আহ্বান জানান। তখন অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রদেশ ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়। গান্ধী জমিদারদের বিরুদ্ধে সুসংগঠিত বিক্ষোভ ও আন্দোলনের নেতৃত্ব দান করেন এবং জমিদাররা ব্রিটিশ সরকারের নির্দেশে কৃষকদের আরও বেশি ক্ষতিপূরণ এবং চাষাবাদের বিষয়ে তাদের আরও নিয়ন্ত্রণ প্রদানে রাজি হয়।
তারা খাজনার হার বৃদ্ধি বর্জন এবং দুর্ভিক্ষ শেষ হবার পূর্ব পর্যন্ত তা সংগ্রহ করা স্থগিত করে। এই বিক্ষোভ চলাকালে জনগণ গান্ধীকে বাপু এবং মহাত্মা উপাধি দান করে। খেদাই ব্রিটিশদের সাথে সমঝোতার সময় কৃষকদের প্রতিনিধিত্ব করেন সর্দার প্যাটেল। তিনি খাজনা আদায় বন্ধ এবং সকল বন্দীদের মুক্তিদান করেন। এর ফলে গান্ধীর সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীর অস্ত্র ছিল অসহযোগ এবং শান্তিপূর্ণ প্রতিরোধ। পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে সাধারণ মানুষের উপরে ব্রিটিশ সরকার কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ডের ফলে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়। গান্ধী ব্রিটিশ সরকারের কৃতকর্ম এবং ভারতীয়দের প্রতিশোধ পরায়ণ আচরণ উভয়েরই নিন্দা করেন। তিনি একটি লিখিত বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের সমবেদনা জ্ঞাপন করেন এবং বিশৃঙ্খলার সমালোচনা করেন। তার এই পদক্ষেপ প্রাথমিক পর্যায়ে দলের ভিতরে অসন্তোষের জন্ম দিলেও গান্ধীর একটি আবেগীয় বক্তৃতার পর তা গৃহীত হয়। বক্তৃতায় তিনি মূলনীতিগুলোর বর্ণনা দিয়ে বলেন, সব রকম বিশৃঙ্খলাই অমঙ্গলজনক এবং সমর্থনযোগ্য নয়। এই হত্যাকাণ্ড এবং গণবিক্ষোভের পর গান্ধী পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন এবং সকল সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ লাভের দিকে মনোনিবেশ করেন, যা শেষ পর্যন্ত স্বরাজ বা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শগত রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। 1921 সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহী হন। তার নেতৃত্বে কংগ্রেস স্বরাজের লক্ষ্যকে সামনে রেখে নতুন সংবিধান গ্রহণ করেন। সদস্য চাঁদা দিতে রাজি হওয়া যে কোনো ব্যক্তির জন্য দলের সদস্যপদ উন্মুক্ত করে দেয়া হয়। নিয়মানুবর্তিতা উন্নতির জন্য বিভিন্ন শ্রেণীর কমিটি গঠন করা হয়। দলকে একটি অভিজাত প্রতিষ্ঠান থেকে জাতীয় জনগণের আকর্ষণে রূপান্তর করা হয়। গান্ধী তার অহিংস নীতির পরিবর্ধন করেন স্বদেশী নীতি গ্রহণ করে। স্বদেশী নীতিমতে সকল বিদেশি পণ্য বিশেষত ব্রিটিশ পণ্য বর্জন করা হবে। এর পথ ধরে তিনি সকল ভারতীয়কে ব্রিটিশ পোশাকের বদলে খাদি পরার আহ্বান জানান। তিনি সকল ভারতীয় পুরুষ ও মহিলা, ধনী ও গরিব মানুষকে দৈনিক খাদির চাকা ঘোরানোর মাধ্যমে স্বাধীনতার আন্দোলনকে সমর্থন করতে বলেন। এছাড়াও ব্রিটিশ পণ্য বর্জনের পাশাপাশি গান্ধী জনগণকে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বর্জন, সরকারি চাকরি থেকে পদত্যাগ এবং ব্রিটিশ উপাধি বর্জনের ডাক দেন। অসহযোগ ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্য লাভ করে। উত্তেজনা বৃদ্ধিকারী এই আন্দোলনে সমাজের সকল স্তরের লোক অংশগ্রহণ করে। আন্দোলনটি চরমে পৌঁছানো মাত্র অপ্রত্যাশিতভাবে উত্তরপ্রদেশের চৌরি চৌরায় তীব্র সংঘর্ষের ফলে এই আন্দোলনের সমাপ্তি ঘটে। আন্দোলন সহিংসতার দিকে মোড় নিতে দেখে এবং এর ফলে সকল কর্মকাণ্ডের ব্যর্থতার আশঙ্কায় গান্ধী গণ অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। গান্ধী গ্রেপ্তার হলে 1922 সালের 10 মার্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে 6 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 1922 সালের 28 মার্চ শুরু হওয়া শাস্তির কেবল 2 বছরের মতো ভোগ করতে হয় তাকে। 1924 সালের ফেব্রুয়ারিতে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর তাকে মুক্তি দেয়া হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের ভিতরে ফাটল ধরে, যা দলটিকে 2টি ভাগে ভাগ করে দেয়। একটি অংশের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এবং অপর অংশের নেতৃত্ব দেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধী 1920-এর দশকের বেশিরভাগ সময় নীরব থাকেন। এই সময় তিনি স্বরাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মাঝে বাধা দূর করার চেষ্টা করেন। অস্পৃশ্যতা, মদ্যপান, অবজ্ঞা এবং দারিদ্র্যের বিরুদ্ধে তিনি সংগ্রাম অব্যাহত রাখেন।
1928 সালে তিনি আবার সামনে এগিয়ে আসেন। গান্ধী কলকাতা কংগ্রেসে 1928 সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকারের প্রতি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেবার দাবি জানান। অন্যথায় নতুন অহিংস নীতির পাশাপাশি পূর্ণ স্বাধীনতার লক্ষ্যের হুমকি দেন। গান্ধী এর মাধ্যমে তরুণ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু তার দর্শনে প্রভাবিত হন, যারা অবিলম্বে স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। 1929 সালের 31শে ডিসেম্বর লাহোরে ভারতীয় পতাকার উন্মোচন হয়। 1930 সালের 26শে জানুয়ারি লাহোরে মিলিত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দিনটিকে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে। ঘোষণা মতো গান্ধী লবণের উপর কর আরোপের বিরুদ্ধে নতুন সত্যাগ্রহ অভিযান শুরু করেন। 1930 সালের মার্চে এই উদ্দেশ্যে তিনি ডান্ডির উদ্দেশ্যে লবণ কুচকাওয়াজ আয়োজন করেন ও নিজের হাতে লবণ তৈরির জন্য 12 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত 400 কিলোমিটার হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডিতে পৌঁছান। হাজার হাজার ভারতীয় তার সাথে হেঁটে সাগরের তীরে পৌঁছান। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অন্যতম সফল প্রয়াস। ব্রিটিশরা এর প্রতিশোধ নিতে 60,000 ব্যক্তিকে গ্রেপ্তার করে। সরকার গান্ধীর সাথে সমঝোতা করতে লর্ড এডওয়ার্ড আরউইনকে প্রতিনিধি নিয়োগ করে। গান্ধী আরউইন প্যাক্ট হয় 1941 সালের মার্চ মাসে। সরকার সকল গণ অসহযোগ আন্দোলন বন্ধের বিনিময়ে সকল রাজবন্দীদের মুক্তি দিতে রাজি হয়। এছাড়াও গান্ধীকে গোলটেবিল বৈঠকের জন্য লন্ডনে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তিনি একাই কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন। আলোচনা ভারতীয় যুবরাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অনুষ্ঠিত হয়, যা গান্ধী ও অন্যান্য জাতীয়তাবাদীদের নিরাশ করে। লর্ড আরউইনের স্থলাভিষিক্ত লর্ড উইলিংডন জাতীয়তাবাদীদের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেন। গান্ধী পুনরায় গ্রেপ্তার হন এবং সরকার তার প্রভাব কাটিয়ে উঠতে সরকার তাকে সম্পূর্ণরূপে তার অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এই পদ্ধতি অবশ্য সফল হয়নি। 1932 সালে দলিত নেতা বি.আর. আম্বেদকরের প্রচেষ্টার ভিত্তিতে সরকার নতুন সংবিধানের আওতায় অস্পৃশ্যদের জন্য আলাদা ইলেক্টোরেট আয়োজন করে। এর প্রতিবাদে গান্ধী 1932 সালের সেপ্টেম্বরে 6 দিনের অনশন পালন করেন এবং এতে সরকার বাধ্য হয়ে দলিত ক্রিকেটার ও পরবর্তীকালে রাজনৈতিক নেতা পালোয়াঙ্কার বালুর মধ্যস্থতায় আরও গ্রহণযোগ্য ব্যবস্থা প্রদান করে। এরপরে গান্ধী হরিজন বা ঈশ্বরের সন্তান নাম দিয়ে দলিত অস্পৃশ্যদের জীবনযাত্রার মান উন্নয়নে এক নতুন অগ্রযাত্রার সূচনা করেন। 1933 সালের 8 মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নেবার লক্ষ্যে 21 দিনের জন্য আত্মশুদ্ধি অনশন করেন। (1934 সালের গ্রীষ্মে তাকে হত্যার জন্য 3টি ব্যর্থ চেষ্টা চালানো হয়। 1947 সালে তার প্রিয়তম দেশে স্বাধীনতা আসে। কিন্তু তার যে আশা ছিল, অর্থাৎ হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একটি রাষ্ট্রে একত্রে বাস করতে পারবে, সেই আশা সহসাই মিলিয়ে গেল যখন দেশটি 2 ভাগে বিভক্ত হয়ে গেল, ভারত এবং পাকিস্তান। এই বিভাজন তৈরি করল আরও বেশি সহিংসতা। যে সমস্ত মুসলমানরা ভারতে থাকতে আগ্রহী তাদের নিরাপত্তার সহায়তার জন্য গান্ধী দিল্লি ফিরে গেলেন এবং মুসলমানদের অধিকারের জন্য অনশন শুরু করলেন। স্বাধীনতার 6 মাসেরও কম সময় পরে 1948 সালের 30শে জানুয়ারি একটি প্রার্থনা সভায় যোগ দেবার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গান্ধী। এমন সময় নাথুরাম গডসে নামে এক কট্টর হিন্দু ধর্মানুসারীর ছোড়া গুলিতে বিদ্ধ হন মহাত্মা গান্ধী। মুসলিম সম্প্রদায় এবং পাকিস্তানের প্রতি তার বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে ওই হামলাকারী ক্ষুব্ধ ছিল।
শান্তির জন্য বিশ্বজুড়ে সুবিদিত এক ব্যক্তিত্বের প্রাণে সারা বিশ্ব থেকে মানুষ সমবেত হন শোক প্রকাশের জন্য। গান্ধী ধর্ম, বর্ণ এবং শ্রেণী বিভক্তিহীন এক ভারতের স্বপ্নই দেখেছিলেন, যা তিনি কখনো বাস্তবে দেখে যেতে পারেননি। গান্ধীর ইচ্ছা অনুযায়ী তার দেহভাষ্য বিশ্বের বেশ কয়েকটি প্রধান নদী যেমন নীলনদ, ভোলগা, টেমস সহ প্রভৃতি নদীতে ডুবানো হয়। সামান্য অংশ পুনের এক সাংবাদিক ও প্রকাশক ডক্টর VM নোলের পক্ষ থেকে পরমহংস যোগানন্দকে পৌঁছে দেওয়া হয়। এরপর তার দেহভাষ্য সেলফ রিয়ালাইজেশন ফেলোশিপ লেক শ্রাইনের মহাত্মা গান্ধী বিশ্ব শান্তি সৌধে একটি 1000 বছরের পুরনো চৈনিক পাথরের পাত্রে সংরক্ষণ করা হয়। অনেক রাজনৈতিক নেতা ও আন্দোলনকে গান্ধী প্রভাবিত করেছেন। আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং গান্ধীর অহিংস নীতির আলোকে নিজেদের কর্মপন্থা ঠিক করতেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নেলসন ম্যান্ডেলাও গান্ধীর দ্বারা প্রভাবিত হয়েছেন। এই তালিকায় আরও আছেন খান আব্দুল গাফফার খান, স্টিভ বিকো ও অং সান সুচি। গান্ধীর জীবন ও শিক্ষা অনেককেই অনুপ্রাণিত করেছে। এদের অনেকেই পরবর্তী সময়ে গান্ধীকে তাদের শিক্ষাগুরু হিসেবে বর্ণনা করেছেন। আবার অনেকেই সারা জীবন গান্ধীর আদর্শ প্রচার করেছেন। ইউরোপে রোমারোলা 1924 সালে প্রথম মহাত্মা গান্ধী গ্রন্থে তাকে ইউরোপে তুলে ধরেন। 1931 সালে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন গান্ধীর সঙ্গে পত্রালাপ করেন। গান্ধীর কাছে লেখা এক চিঠিতে আইনস্টাইন গান্ধীকে আগামী প্রজন্মের জন্য আদর্শ বা এ রোল মডেল ফর দ্য জেনারেশনস টু কাম হিসেবে বর্ণনা করেন। মহাত্মা গান্ধীর জন্মদিন 2রা অক্টোবর। ভারত এই দিনটিকে গান্ধী জয়ন্তী হিসেবে পালন করে। 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে।